আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষাতে আসা ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেখব। তোমরা আমাদের সাথেই থাকো এবং ক্লাসটি দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে ইনশাআল্লাহ। দেখো, হোয়াট ডাজ শেকলস রেফার্স টু। এই শেকলস মানে হচ্ছে জিঞ্জির অথবা চেইন বা বন্ধন এমন বোঝাচ্ছে। এই শেকলস দ্বারা কাকে বোঝায়? একটা হচ্ছে স্পোর। এই স্পোরের বাংলা অর্থ হচ্ছে উদ্দীপনা। এটা কিন্তু এখানে সামঞ্জস্যপূর্ণ হয় না, এই কারণে আমরা এ নাম্বার অপশনটা নিতে পারবো না। তারপর দেখো স্টিগমা। এই স্টিগমার বাংলা অর্থ হচ্ছে কলঙ্ক বা দাগ এমন বোঝায়, কিন্তু যা শেকলসের সাথে যায় না। তারপর দেখো সিকনেস। সিকনেস মানে হচ্ছে অসুস্থতা। অসুস্থতাও কোনোভাবে মিলেই না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি দাঁড়াচ্ছে? সঠিক অ্যান্সার হবে ডি। ডি কেন হবে? রিস্ট্রেন্স। রিস্ট্রেন্স মানে হচ্ছে আটকানো, কোনো কিছুর মধ্যে আবদ্ধ করা। আর চেন দ্বারা কি করে? শেকলস দ্বারা কি করে? আবদ্ধ করে রাখে। সেই কারণে শেকলসের সিনোনিমাস ওয়ার্ড কিংবা রেফার অথবা মিন্স, অর্থাৎ ডি নাম্বারটাই সঠিক অ্যান্সার হবে। কারণ শেকলস মানে হচ্ছে বন্ধন বা জিঞ্জির বা আটকানো। একইভাবে রিস্ট্রেন মানে হচ্ছে সংযত করা, আবদ্ধ করা। ওকে, তাহলে আমাদের প্রথম এক নম্বর প্রশ্নের উত্তর হবে ডি। ওকে, চলো আমরা দেখি 2 নম্বর যে প্রশ্ন। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গ্যাপ। দ্য পারসন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট বি স্ট্রংলি পানিশড। দেখো, এটা কিন্তু প্যাসিভ সেন্স আছে। মাস্ট বি স্ট্রংলি পানিশড। দেখো বি থ্রি আছে, বি এর পর যদি বি থ্রি থাকে তখন আমরা তাকে কি বলি? প্যাসিভ ভয়েস বলে থাকি। দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কি করো? চুজ করো অ্যাপ্রোপ্রিয়েট যথোপযুক্ত ওয়ার্ড শব্দ ফর দ্য গ্যাপ, গ্যাপের জন্য। দ্য পারসন ব্যক্তিটি, হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ক্রাইম। আচ্ছা, সাচ কি ধরনের ক্রাইম সে কমিট করছে, যাকে মাস্ট বি স্ট্রংলি পানিশড, অবশ্যই গুরুতর শাস্তি দিতে হবে। সে কি ধরনের ক্রাইম করছে দেখো তো। আনচ্যারিটেবল মানে অদয়ার যোগ্য। আরেকটা হচ্ছে অ্যাবমনিয়েবল। অ্যাবমনিয়েবল হচ্ছে একবারে নির্দয়, কঠোর, নির্মম এই ধরনের বোঝাচ্ছে। সেই কারণে আমাদের অর্থগতভাবে একমাত্র বি নাম্বার অপশনটাই সঠিক হবে। অ্যাবমনিয়েবল মানে হচ্ছে খুবই কঠোর যেই ক্রাইম আছে সেটা করা, খুবই নির্দয়। ওকে, তারপর দেখো আনওর্দি, এই শব্দটা এখানে হবে না, অপ্রশংসার যোগ্য। ইনজুরিয়াস সেটাও কিন্তু এখানে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণে অ্যাবমনিয়েবল মানে শাস্তিযোগ্য অপরাধ করছে, সেই কারণে তাকে কি করতে হবে? পানিশ দিতে হবে বা শাস্তি দিতে হবে। ওকে, তারপরে যে প্রশ্ন আছে সেটা একটু খেয়াল করো। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফর দ্য গ্র্যাপ। হি হ্যাজ আ গ্রেট অ্যাপেথি ড্যাশ হিজ স্টাডিজ। এখানে আমাদের অবশ্যই অ্যান্সার হবে টুয়ার্ডস। টুয়ার্ডস মানে কি? কোনো কিছুর প্রতি বা দিকে তার কি আছে? পড়াশোনার প্রতি একটা অ্যাপেথি আছে, মানে উদাসীনতা আছে। এখানে টুটা হবে না, অফটা হবে না। তবে অ্যাপেথির পর আমাদের ফরটাও ইউজ করা যায়, কিন্তু এই সেন্টেন্সের কনটেক্সট অনুসারে অ্যাপেথি ফর হবে না। কেন হবে না? কারণ কোনো কিছু সামগ্রিক বিষয়ের প্রতি উদাসীনতা থাকলে ফর ব্যবহার করি, আর স্পেসিফিক কোনো একটা বিষয় হলে আমরা টুয়ার্ডস ব্যবহার করি। সেই কারণে আমাদের সঠিক অ্যান্সার হবে এ, অর্থাৎ হি হ্যাজ আ গ্রেট অ্যাপেথি, অ্যাপেথি টুয়ার্ডস হিজ স্টাডিজ। তার পড়াশোনার প্রতি তার অনেক বেশি কি আছে? বিরাগ আছে, অনুরাগ নেই, অর্থাৎ উদাসীনতা আছে। তারপরে 4 নম্বর যে প্রশ্ন সেটা একটু খেয়াল করো। হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। বলছে কি কোন সেন্টেন্সটা আমাদের কারেক্ট না, অর্থাৎ সঠিক নয়। তাহলে প্রথম যে অপশনটা আছে সেটা একটু খেয়াল করো। দ্য ওয়াল রাইটিং হেল্প। আচ্ছা, এখানে তোমাদের যে প্রশ্নটা হতো সেটা হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে কিন্তু তোমার অনেকগুলো ইনকারেক্ট দেওয়া আছে, একটা মাত্র কারেক্ট দেওয়া আছে। তাহলে প্রথম যে অপশনটা খেয়াল করো। দ্য ওয়াল রাইটিং হেল্প ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পিরিট অফ জুলাই রেভলিউশন। এখানে দেখো দ্য অল রাইটিং, এখানে দ্য ওয়াল রাইটিং এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টে কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই কারণে ভার্বের সাথে কি হওয়া দরকার ছিল? এস বা ইএস। এই হেল্পের সাথে কি হতো? হেল্পস হতো। এই কারণে এখানে যেহেতু হেল্পস নেই, সেই কারণে আমরা এ নাম্বার অপশনটা নিতেই পারবো না, অর্থাৎ এটা ভুল। বি নাম্বারটা খেয়াল করো। দ্য ওয়াল রাইটিং হেল্পিং আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পিরিট অফ জুলাই রেভলিউশন। এই যে দ্য ওয়াল রাইটিং এর পর হেল্পিং যে ভার্বটা আছে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে একাধিক নন ফাইনাইট ভার্ব হতে পারে, তবে একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। কিন্তু এই বাক্যের মধ্যে কোনো ধরনের ফাইনাইট ভার্ব নেই। দেখো, এই যে হেল্প যে ভার্বটা ছিল এটা কিন্তু ফাইনাইট ভার্ব ছিল, কিন্তু এখানে এস না থাকার কারণে এটা ভুল। আর বি নাম্বার যে অপশনটা আছে এখানে হেল্পিং দেওয়া আছে। তো কোনো একটা সেন্টেন্সের মধ্যে শুধু হেল্পিং নন ফাইনাইট ভার্ব থাকতে পারে না। ওকে, এই কারণে বি নাম্বার অপশনটা ভুল। সি নাম্বারটা খেয়াল করো। দ্য অল রাইটিং হেল্পিং আন্ডারস্ট্যান্ডিং, এটাও সেম কারণে ভুল। অল রাইটিং হেল্পিং, দেখো এই সবগুলাই কিন্তু নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। এই কারণে সি নাম্বার অপশনটা আমরা এখানে নিতে পারবো না, অর্থাৎ এটা অসামঞ্জস্যপূর্ণ। তাহলে আমাদের লাস্ট যে অপশনটা আছে সেটা কি? ডি। আর এই ডি নাম্বারটাই সঠিক। ডি নাম্বারটা কি আছে অপশনটা খেয়াল করো। দ্য ওয়াল রাইটিং হেল্পস। দেখো অলের যে লেখাগুলা, অল রাইটিং মানে কি? অলের মধ্যে যে লিখন, দেয়াল লিখন, হেল্পস সাহায্য করে ইন আন্ডারস্ট্যান্ডিং। ইন কি? একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আমরা কি করি? আইএনজি করি। সেই কারণে এটা গ্রামাটিক্যালি টোটালি সঠিক একটা সেন্টেন্স। দেখো, দ্য অল রাইটিং হেল্পস
দেয়ালের লিখন কি করে সাহায্য করে? ইন আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে, দ্য স্পিরিট অফ জুলাই রেভলিউশন, জুলাই যে বিপ্লব আছে সেই বিপ্লবের স্পিরিটটাকে বুঝতে কি অল যে রাইটিং আছে সেগুলো কি করে আমাদেরকে সাহায্য করে থাকে। ওকে, তারপরে দেখো 6 নম্বর যে প্রশ্ন, 5 নম্বর যে প্রশ্নটা, there has been a sea changing in cultural as well as in political economic practice since around 1972। আচ্ছা, এখানে তোমাকে যে বিষয়টি চাইছে, হেয়ার দ্য মিনিং অফ সি চেঞ্জ, এই সি চেঞ্জ যে ওয়ার্ডটা আছে বা যেই কি বলে একটাকে ফ্রেজ বলবো আমরা, যেহেতু একের অধিক শব্দ আছে আর একসাথে শব্দটাকে তোমরা একটা ওয়ার্ড হিসেবে বিবেচনা করতে পারো সি চেঞ্জ। এর বাংলা অর্থ হচ্ছে কি ব্যাপক পরিসরে যেই একটা পরিবর্তন সেটাকে বোঝাচ্ছে। সি মানে কি সমুদ্র, আর সমুদ্রের মধ্যে কোনো কিছু পরিবর্তন মানে কি বড় ধরনের পরিবর্তন। আচ্ছা, ইজ এটা বলতে কি বোঝাচ্ছে দেখো, এ নাম্বার অপশন ছিল কি মাইক্রো চেঞ্জ ইন আ সোসাইটি, মানে কি সমাজে ছোট ছোট যে চেঞ্জ সেটা তো হবেই না, এই কারণে আমরা অ্যান্সারটা কেটে দেই। তারপরে নো চেঞ্জ এটাও তো হবে না। তারপর এটা দেখো আ সাবস্টেন্সিয়াল চেঞ্জ, অর্থাৎ একটা কি বড় ধরনের বা উল্লেখযোগ্য একটা পরিবর্তন, এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। তারপর কি একটা মেরিন রিলেটেড চেঞ্জ, এটাও হবে না, কারণ দেখো তোমাদের এখানে যে অর্থগত সেন্টেন্সটা দেয়ার হ্যাজ বিন মানে কি এখানে হয়েছে বা হয়ে আছে কি আ সি চেঞ্জ, একটা ব্যাপক পরিবর্তন ইন কালচারাল সংস্কৃতিতে অ্যাজ ওয়েল অ্যাজ আরও ইন পলিটিক্যাল ইকোনমিক প্র্যাকটিস। পলিটিক্যাল ইকোনমিক প্র্যাকটিস এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে কি রাজনৈতিক অর্থনৈতিক যে চর্চা বা অনুশীলন তার মধ্যে কি হয়েছে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। সিন্স কখন থেকে? অ্যারাউন্ড প্রায় বা অলমোস্ট কোন সময় 1972 1972 সাল থেকে এখন পর্যন্ত কি একটা বড় পরিবর্তন হচ্ছে কিসের মধ্যে? কালচারাল এবং পলিটিক্যাল ইকোনমিক প্র্যাকটিসের মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে, সেই কারণে কি হবে আ সাবস্টেন্সিয়াল চেঞ্জ, অর্থাৎ সি নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 6 নম্বর প্রশ্ন দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজেস অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি এই বিষয়টা বুঝলে তোমরা এই প্রশ্ন উত্তর করতে পারবা। দেখো ফ্রিকোয়েন্স মানে হচ্ছে তোমার কোনো কিছুর মাত্রা বোঝায়। যেমন ধরো আমি 2 বার ওষুধ খেয়েছি বা আমি প্রায়ই স্কুলে যাই 2 বার 3 বার 4 বার, এই যে বার শব্দটা আছে বা প্রায়ই কোনো একটা জায়গাতে কতবার গমন করি, এমন যখন একটা ফ্রিকোয়েন্স বোঝায় সেটাকে মাত্রা বলে। আচ্ছা, তাহলে দেখো এ নাম্বার যে অপশনটা আছে আই উইল মিট ইউ টুমরো, আমি তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ করবো, এখানে তো কখন সাক্ষাৎ করব কতবার সাক্ষাৎ করব এই বিষয়টা কিন্তু উল্লেখ নেই, সেই কারণে এটা হবে না। কতবার যদি বলি যে আমি আগামীকাল তোমার সাথে 5 বার দেখা করব বা একবার দেখা করব, তখন কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হতো, কিন্তু এ নাম্বার অপশনে নেই। বি নাম্বার অপশনটা খেয়াল করো, শি ইজ রিডিং আ নোবেল নাও, সে এখন একটা কি উপন্যাস পড়তেছে, এটাও তো কোনোভাবে ফ্রিকোয়েন্স আসে না। ওকে, তারপরটা দেখো হি রেয়ারলি ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস, সে কি করে প্রায়ই বা খুব কমই কদাচিৎ, এই যে দেখো এখানে কিন্তু আমাদের এই রেয়ারলি শব্দটা দ্বারা ফ্রিকোয়েন্স এসে গেছে, সেই কারণে আমাদের সঠিক উত্তর হবে কি সি, অর্থাৎ প্রায়ই সে কি করে তার যে গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদি তাদেরকে কি করে ভিজিট করে বা দেখে। তারপরে তো শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক, যদি এটা হতো যে সে 2 বার কুইকলি তার হোমওয়ার্কগুলো শেষ করছে তাহলে সঠিক হতো, যেহেতু সে দ্রুত শেষ করছে কিন্তু কতবার বা কোনো একটা মাত্রা নেই, সেই কারণে আমরা ডি নাম্বার অপশনটাও সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না। ওকে, দেখো 7 নম্বর যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। গিভ দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ মাই টিচার এম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস, এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে কি মাই টিচার এম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস, সকল ধরনের ভালো গুণাগুণ আমার টিচারের মধ্যে কি বিদ্যমান। এ নাম্বার অপশনটা যেটা ছিল অল দ্য গুড কোয়ালিটিস আর এম্বডিড টু মাই টিচার, এখানে তোমাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলে রাখি, এম্বডি মানে হচ্ছে নিহিত থাকা, আর এম্বডির আরেকটা বাংলা অর্থ হচ্ছে বাস্তবে রূপদান করা। তোমরা যখন ফার্স্ট পেপার বইটা পড়বা ওইখানে দেখবে নেলসন ম্যান্ডেলার একটা গল্প আছে, এই গল্পের মধ্যে এম্বডি শব্দটা ব্যবহার করা হয়েছে। এই এম্বডির বাংলা তখন দাঁড়াচ্ছে কি বাস্তবে রূপদান করা, যে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিব, তখন কি এমবডি। আচ্ছা, আর এই যে এখানে এমবডিড এটা হচ্ছে নিহিত থাকা, দেখো অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড টু মাই টিচার, এটা এমবডির পরে কি আছে টু আছে, আর এই এমবডির পর টুটা ব্যবহার করা যায় না, অর্থাৎ এই এমবডির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে টু যায় না। আরেকটা বিষয় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এমবডি হচ্ছে এমন একটা ওয়ার্ড যার পরবর্তীতে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হলে সেই এমবডির পরে ভার্বের সাথে ইন যুক্ত করতে হয়, তখন আর বাই যুক্ত করা লাগে না, সেই কারণে একমাত্র সঠিক অ্যান্সার সি। বাকিগুলো হবে না, কেন হবে না? কারণ দেখো এখানে এমবডির পরে টু অন আছে, প্রথমটা ছিল কি টু আর লাস্টেরটা কি ছিল বাই। আমরা জানি প্যাসিভ ভয়েসে সাধারণত বাই ব্যবহার করতে হয়, কিন্তু এমবডি হচ্ছে এমন একটা ওয়ার্ড যেখানে তুমি চাইলেও আর বাই ব্যবহার করতে পারবা না, তোমাকে কি করতে হবে এমবডির পরে ইন ব্যবহার করতে হবে। আমি তোমাকে এখনই দেখাবো কোন কোন ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের মধ্যে তোমাদের কি
বাই ব্যবহার করা যায় না। দেখো অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড বাই মাই টিচার, অনেকে এই উত্তরটা করবা, দিস ইজ দ্য অ্যাবসলিউটলি রং অ্যান্সার। কারণ এমবডি হচ্ছে এমন একটা ওয়ার্ড যার পরে তোমাকে অবশ্যই ইন ব্যবহার করতে হবে। অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড ইন মাই টিচার, সকল ধরনের ভালো গুণাগুণ আমার টিচারের মধ্যে বিদ্যমান। ওকে, এখন দেখো যে সকল ভার্বের পর আমরা কি করব না, প্রেপোজিশন বাই ব্যবহার করব না। প্রথমেই দেখো কন্টেন্ট মানে ধারণ করা বা এমবডি, তাদের পরে কি হবে, ইন হবে। কন্টেন্ট এবং এমবডি এরপরে কি হবে, অলওয়েজ আমাদের প্রেপোজিশন ইন করতে হবে, যদিও সেটা প্যাসিভ ভয়েস হয়, বাই ব্যবহার করা যাবে না। তারপরে দেখো নোন, এই যে নোনের পরে কি হবে, নোনের পরে অলওয়েজ হয় কি টু, নোনের পরে অলওয়েজ কি হয় টু, হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত, নোন বাই মি এটা হয় না। এখন মাঝে মধ্যে তোমার নোনের পরে বায়ু হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম কি হয়, টু হয়, এটা মাথায় রাখবা। দেখো হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত, কিন্তু যদি কোনো কিছু তার নিজ গুণে গুণান্বিত হয় বা তার গুণ দ্বারা চিনতে পারি, তখনই শুধুমাত্র কি হবে, তখনই শুধুমাত্র তোমার বাই ব্যবহার করতে হবে। আমি একটু লিখে দিই, আমরা কি করব, গুণ দ্বারা যদি কোনো কিছু একটাকে চেনা যায় তখন আমরা কি ব্যবহার করবো, বাই। দেখো কোনো কিছুর গুণ দ্বারা, যেমন আমরা একটা গাছকে, কাঁঠাল গাছকে কি দ্বারা চিনবো, কাঁঠাল দ্বারা চিনবো, যদি কাঁঠাল হয় তাহলে আমরা বুঝতে পারবো সেটা কাঁঠাল গাছ। তাহলে আমরা এটা বলতে পারি, আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, একটা গাছকে তার কি ফল দ্বারা চেনা যায়। ঠিক আছে, আর আমি কাউকে চিনি, সে আমার চিনা, সে আমার পরিচিত, আমি সাঁতার কাটতে জানি, এই যে কোনো কিছু জানা স্বাভাবিকভাবে যত জানা আছে সবগুলোর পরে কি হবে, টু। কিন্তু কোনো কিছু গুণ দ্বারা পরিচিত হলে তারপরে আমরা অবশ্যই বাই ব্যবহার করব। ওকে, তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রেপোজিশন দেখো যেগুলোর পর তোমার বাই ব্যবহার করা যায় না। দেখো এএসপি, এ দ্বারা আমরা মনে রাখবো অ্যানয়েড, এস দ্বারা হচ্ছে সারপ্রাইজড অথবা শকড, পি দ্বারা হচ্ছে প্লিজড। এইগুলো যদি কোনো ব্যক্তির প্রতি তুমি সারপ্রাইজড হও, অ্যানয়েড হও বা প্লিজড হও, তখন হবে উইথ। আর কোনো একটা বস্তুর প্রতি হলে কি হবে, অ্যাট। তাহলে মাথায় রাখবা এইগুলোর পরও কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় কি হবে না, বাই হবে না। ব্যক্তির প্রতি অ্যানয়েড, সারপ্রাইজড, শকড, প্লিজড এইগুলো হলে কি হবে উইথ, বস্তুর প্রতি হলে অ্যাট। দেখো শি প্লিজড মি, এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে, আই ওয়াজ প্লিজড উইথ হিম। কারণ কি আছে এখানে, ব্যক্তি আছে, হি থাকলে কি হতো হিম, আর যেহেতু শি আছে সেহেতু কি হবে হার। আই ওয়াজ প্লিজড উইথ হার, যেহেতু শি আছে, আর হি থাকলে হতো কি হিম, ব্যক্তি থাকলে কি হতো উইথ। আচ্ছা, তারপর এটা খেয়াল করো, এফএসসি ফিল্ড, সিস্ট, স্যাটিসফাইড আর হচ্ছে কভার্ড, এগুলোর পর অলওয়েজ কি বসে, প্যাসিভ করলে উইথ বসবে, আর কোনো কিছু বসবেই না। মাথায় রাখবা এফএসসি, ফিল্ড, সিস্ট, স্যাটিসফাইড অথবা কি কভার্ড, এই ওয়ার্ডগুলোর পর কি হয়, প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই তোমাদেরকে একটা উইথ ব্যবহার করতে হয়। ওকে, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। দেখো আজকে লাস্ট প্রশ্ন, এটা তোমাদের মেমোরাইজিং পার্ট থেকে আসা। হু রোট দ্য শর্ট স্টোরি আ মাদার ইন ম্যানভেল, এটা কার লেখা, এটার লেখা হচ্ছে বি নাম্বার যে অপশনটা আছে, বার্জরি কারিনা রাউলিংস, তার লেখা। তাহলে এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা মুখস্থর বিষয় আর কোনো কিছু না। তাহলে আজকের ক্লাসটি তোমরা সবাই দেখবা, দেখলে ভালো লাগলে আমার সাথে থাকবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।